আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহিন তাসনিম রাজিকা। ওয়েলকাম টু ইউ অল টু দ্য প্রেজেন্টেশন অফ টুডেস সেশন। আজকে আমরা আসলে ডিসকাস করব আর অথবা আজকের এই সেশনটা আসলে কাদের জন্য, মূলত যাদের একটু প্রিপারেশন নেওয়া আছে বা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিয়েছেন বা এফসিপিএসপি পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, বা মানে এমএস বা রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছেন, মূলত তাদের জন্য আসলে আমাদের আজকে সেশনটা। মানে যাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনার সাথে ওরিয়েন্টেশন আছে, তারা ঠিক কিভাবে এই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আমাদের এমআরসিএস পার্ট এটা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে তাদের জন্য আজকে আমাদের সেশনটা। আমি প্রথমে একটু সিলেবাস নিয়ে ডিসকাস করব। আমি জানি যে আপনারা অলরেডি আমাদের জেনেসিস আউটলিয়ারের এমআরসিএস স্ট্রিমের অনেকগুলো প্রেজেন্টেশন যদি দেখে থাকেন, তাহলে অলরেডি সিলেবাস সম্পর্কে ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন। তারপরেও আমি আসলে আপনাদের সাথে একটু ডিসকাস করব যে এই সিলেবাসের মধ্যে আপনারা আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারেন। আমি ডিসকাস করব যে 6 মাসের মধ্যে আপনি যদি, যারা একটু প্রিপারেশন নিয়েছেন বা যারা একটু কোর্সে বা ট্রেনিং এ ঢুকে যাবেন, আমরা জানি রিসেন্ট আমাদের হচ্ছে এই এবার জুন নিয়ে আমাদের এফসিপিএস পরীক্ষাতে পরীক্ষার্থীরা অসম্ভব খুব ভালো একটা ফল করেছেন। প্রায় 1,000 জনের কাছাকাছি পরীক্ষার্থী হচ্ছে এফসিপিএস পার্ট 1 ক্র্যাক করেছেন। এবং তারা ম্যাক্সিমামই হচ্ছে চলে যাবেন বিভিন্ন জায়গায় ট্রেনিং করতে। তো এই যে ট্রেনিং এ আপনারা ঢুকবেন, ট্রেনিং এ থাকা অবস্থায় কিভাবে আপনারা আসলে এমআরসিএস পার্টের জন্য প্রিপারেশন নিতে পারেন, মূলত আপনাদের প্রিপারেশন টাইমলাইন এবং গাইডলাইনটা কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে আমি একটু ডিসকাস করব। এবং এইটুকু আমি কথা বলবো যাদের আসলে 6 মাস হাতে একটু সময় নিয়ে পড়বেন তাদের জন্য। আবারও বলছি, যাদের হাতে মানে কোর্সে ঢুকে যাবেন যারা, বা হচ্ছে ট্রেনিং এ ঢুকে যাবেন, অথবা কেউ অলরেডি কোনো জবে আছেন যাদের হাতে টানা পুরোটা সময় দেওয়ার মতো সময় নেই, মূলত তাদের ক্ষেত্রে কিভাবে 6 মাসের মধ্যে আপনি সাজাবেন বা আপনার এমআরসিএস প্রিপারেশনটা নেবেন সেটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা, এমআরসিএস সম্পর্কে আমরা জানি ডিগ্রিটা কি। এটা হচ্ছে রয়্যাল কলেজের ডিগ্রি, ইউকে বা আয়ারল্যান্ডের একটা ডিগ্রি, যেখানে হচ্ছে 4টা কলেজের আন্ডারে আপনি ডিগ্রিটা নিতে পারবেন। এখন এই 4টা কলেজের মধ্যে কোনো স্পেসিফিক বেনিফিট আছে কিনা কোনো কিছুর, সেরকম কোনো কিছুই নেই। আপনি যে কোনো একটা কলেজের ডিগ্রি নিলেই, মানে পার্ট এ পার্ট বি, আপনি আলাদা আলাদা কলেজের আন্ডারে দিতে পারেন। আপনি পার্ট বি যে কলেজের আন্ডারে থেকে দিবেন, সেই কলেজের আন্ডারে আপনার সার্টিফিকেট আসবে, এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি এই 4টা কলেজের যে কোনো কলেজের মেম্বারশিপ মানে ওন করতে পারবেন বা মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। তার এবং 4টা কলেজের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই, প্রত্যেকটার ওয়ার্ল্ড ভ্যালু এবং প্রত্যেকটা সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে সেম। সো আমাদের বাংলাদেশিরা যারা আছে, আমরা সাধারণত ইংল্যান্ড বা হচ্ছে এডিনবার্গে পরীক্ষাটা বেশি দিই। ইংল্যান্ড বা এডিনবার্গে এখানে পরীক্ষাটা বেশি দেওয়া হয়। অনেকে হচ্ছে গ্লাসগোতেও দেয়। আয়ারল্যান্ডে পরীক্ষা একটু কম দেওয়া হয়, কারণ হচ্ছে আয়ারল্যান্ডের আন্ডারে এমআরসিএস পার্ট বির কোশ্চেন একটু বেশি অ্যাটিপিক্যাল হয় আর কি। যার কারণে আয়ারল্যান্ডের আন্ডারে পরীক্ষাটা একটু কম দেওয়া হয়। মূলত সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে এডিনবার্গ অথবা হচ্ছে আমাদের আয়ারল্যান্ড, এই দুটার মধ্যেই আসলে থাকে। তো আমি কথা বলবো পার্ট এর জন্য। তো পার্ট এ পরীক্ষাটা আসলে কি? টোটাল 5 ঘন্টার একটা পরীক্ষা, পুরোটাই হচ্ছে এসবিএ প্যাটার্নের। এই যে এসবিএ প্যাটার্নের পরীক্ষাটা, এটা হওয়ার সুবিধাটা কি, যে আপনারা যারা এফসিপিএস পরীক্ষা দিয়ে আসছেন রিসেন্ট, যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছেন, তারা কিন্তু এসবিএ এর জন্য প্রিপারেশন নিয়েছেন, তাই না? কারণ আমাদের এফসিপিএস পার্ট ওয়ানও বিশাল মার্কেট একটা হচ্ছে এসবিএ থাকে, তো আপনাদের হচ্ছে এসবিএ প্রিপারেশন অলরেডি নেওয়া আছে। তো ওই প্রিপারেশনের সাথে এখানে একটু কোরিলেট করতে হবে, কিছু কিছু জিনিস এখানে একটু এক্সট্রা পড়তে হয়। এবং এই এমআরসিএস এর স্পেসিফিক কিছু ক্লু বা কিছু ওয়ার্ডের থ্রুতেই আসলে মানে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়, সেগুলো আইডেন্টিফাই করা এবং সেই আইডেন্টিফিকেশন আপনাদেরকে হেল্প করে হচ্ছে আমাদের কাজ। আমাদের প্রথম পেপার হচ্ছে গিভ মি ওয়ান। দুঃখিত। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমাদের পেপার ওয়ান। পেপার ওয়ানে আমাদের টোটাল মার্কস থাকে হচ্ছে 180। 180 মার্কসের পুরোটাই কিন্তু থাকে বেসিক সায়েন্সের। তাহলে বেসিক সায়েন্সের বলতে কি বোঝাচ্ছি, এখানে দেখেন আমাদের অ্যানাটমি থেকে 75 মার্কস থাকে। আমাদের সার্জনদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট পোর্শন আসলে অ্যানাটমি, ঠিক আছে? এই জন্যই অ্যানাটমি থেকে সবচাইতে বেশি কোশ্চেন এখানেই থাকে অ্যানাটমিতে। আর এই যে অ্যানাটমির 75 মার্ক, মানে প্রথম 180 মার্কের মধ্যে প্রায় 50% হচ্ছে অ্যানাটমি। এবং যারা এফসিপিএস পরীক্ষা দিয়েছেন বা পাশ করে গেছেন, আমি বলবো তাদের এই 75 মার্কসের কোশ্চেনের প্রিপারেশন নেওয়া অলরেডি ডান। ঠিক আছে, আপনাদের প্রিপারেশন শেষ হয়ে গিয়েছে।
এখন পরবর্তী যেটা, তার পরবর্তী হচ্ছে আমাদের সার্জিক্যাল ফিজিওলজি। দেখেন কথাটা, আমাদের অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি আছে, তার মানে কি আমাদের ফিজিওলজিতে যারা আমরা এফসিপিএস পরীক্ষা দিয়ে আসছি তারা জানি অনেক কিছু আমাদের জানতে হয়, অনেক মেকানিজম আমাদের মাথায় রাখতে হয় ফিজিওলজিক্যাল। বাট এক্ষেত্রে যেহেতু অ্যাপ্লাইড সার্জিক্যাল বলেছে, তার মানে আপনার ফিজিওলজির ক্ষেত্রে শুধুমাত্র সার্জারি রিলেটেড যে সকল কন্ডিশন বা ফিজিওলজিক্যাল কন্ডিশন আপনাকে ফেস করতে হবে, শুধুমাত্র সেগুলো সম্পর্কে জানলেই হবে। এই 45 মার্কসের প্রিপারেশনে যারা এফসিপিএস পরীক্ষা দিয়েছেন বুঝলাম তাদের অলরেডি ডান। এখন তার পরবর্তী যেটা অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি। এই অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি আর আমাদের পেপার 2 সম্পর্কে যখন বলবো, আমাদের এমআরসিএস পার্ট 1-এর, এইটার মধ্যে কিছু ওভারল্যাপ হয় এবং এই প্যাথোলজিক্যাল পোর্শন আমরা গতানুগতিক ভাবে যে এরকম আমাদের এফসিপিএস এর জন্য প্যাথোলজি পোর্শন পড়ি তার থেকে একটু হচ্ছে সামান্য একটু ডিফারেন্স। ডিফারেন্স কেমন? এই যে অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজিতে আমাদের অর্গান সিস্টেম রিলেটেড কিছু প্যাথোলজি বা সার্জিক্যাল ডিজিজ সম্পর্কে কিছু প্যাথোলজি থেকে কোশ্চেন বেশি আসে। বেসিক যে প্যাথোলজি আমাদের যে আমরা পড়ে আসি সেখান থেকেও কিছু কোশ্চেন আসে, এবং অর্গান সিস্টেম রিলেটেড প্যাথোলজি থেকে কিছু কোশ্চেন আসে। এবং এই অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি ম্যাক্সিমাম পোর্শন আপনাদের পড়া শেষ। কিছু কিছু পোর্শন যেটা ক্লিনিক্যাল প্যাথোলজি রিলেটেড কিছু কোশ্চেন থাকবে, সেটা আমরা যখন পেপার 2 এর প্রিপারেশন নিব তার সাথে আমাদের কভার হয়ে যাবে। ফার্মাকোলজি যেটা 8 মার্কের মতো কোশ্চেন থাকে বা 8 থেকে 10 মার্ক, এইটার প্রিপারেশন অলরেডি আপনাদের শেষ এবং মোর দেন এনাফ, তার থেকে বেশি প্রিপারেশন শেষ, কারণ আমরা ফার্মাকোলজি আমাদের এফসিপিএস বা এসএনএস এর জন্য অনেক অনেক বেশি পড়ি। আর আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসের জন্য আমাদের কয়েকটা জিনিস শুধুমাত্র লাগে, অ্যান্টিবায়োটিক, কিছু হচ্ছে ব্লাড থিনার্স বা হচ্ছে ব্লাড রিলেটেড কিছু মেডিকেশন, এবং অ্যান্টিহাইপারটেনসিভ কিছু কিছু ক্ষেত্রে বা প্রি অপারেটিভ বা পেরি অপারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং কিছু অ্যানেস্থেশিয়া রিলেটেড ড্রাগ। এই কয়েকটা জিনিস সম্পর্কে জানলেই আমাদের ফার্মাকোলজি পোর্শনটা কিন্তু কভার্ড, এবং এই পোর্শনটা আপনাদের সবার কভার্ড আমি জানি। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমাদের যেমন এফসিপিএস এর মধ্যে আমরা জেনারেল মাইক্রোলজি বা মাইক্রোবায়োলজি বা সিস্টেমিক মাইক্রোবায়োলজি যেরকম আলাদা আলাদা ভাগ করে পড়ি, এই ক্ষেত্রে মাইক্রোবায়োলজি থেকে যে কোশ্চেন গুলো আসে এগুলো মূলত আমাদের হচ্ছে সিস্টেম রিলেটেড বা ডিজিজ স্পেসিফিক মাইক্রোবায়োলজি। জেনারেল মাইক্রোবায়োলজি থেকে একদম যে হুবহু কোশ্চেন খুব একটা আসে না, সাধারণত আমাদের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার হচ্ছে মলিকুলার ক্রাইটেরিয়া, যেমন কোনটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, কোনটার মধ্যে সেলওয়াল আছে, এই ধরনের কিছু মলিকুলার মরফোলজিক্যাল কিছু ফিচার জানলে জেনারেল মাইক্রোবায়োলজি পোর্শন শেষ হয়ে যায়। কিন্তু আমাদের অ্যাপ্লাইড সার্জিক্যাল যে প্র্যাকটিসের সাথে আমার কিছু মাইক্রোবায়োলজি আছে, মানে ডিজিজ স্পেসিফিক, সার্জিক্যাল ডিজিজ স্পেসিফিক, নট মেডিসিনাল, সার্জিক্যাল ডিজিজ স্পেসিফিক যে মাইক্রোবায়োলজি পোর্শন আছে শুধুমাত্র সেটাই পড়তে হয়। এবং এই ক্ষেত্রে যে 7 থেকে 10 মার্কসের যে কোশ্চেনটা আসে সেটার প্রিপারেশনও কিন্তু আপনাদের অলরেডি শেষ। এবং ইমেজিং থেকে এই ক্ষেত্রে কিছু এক্স রে বা সিটি স্ক্যান সাধারণত থাকে না, এক্স রে বা ইসিজি থাকে, বিভিন্ন ধরনের ইমেজিং দিয়ে ওরা হচ্ছে ডিজিজ আইডেন্টিফাই করতে বলে, বা হচ্ছে এটা হচ্ছে আপনারা পারবেন। এবং ডাটা ইন্টারপ্রিটেশন এবং অডিট এই পোর্শনটা একটু পড়তে হয়, এবং আমাদের হচ্ছে এমআরসিএস পার্ট 1 তে বিভিন্ন ধরনের অ্যাসিড বেস ব্যালেন্স রিলেটেড বিভিন্ন সিনারিও থাকে, সেখান থেকে আপনাকে ডায়াগনোসিস করতে বলে, ডাটা ইন্টারপ্রিটেশন করতে হয়, এবং কিছু অডিট সম্পর্কে ওদের কিছু আলাদা সিস্টেম আছে, কনসেন্টের কিছু সিস্টেম আছে, সেগুলো সম্পর্কে কিছু কোশ্চেন পড়তে হয়। মোটামুটি এই 3 থেকে 4 মার্কসের জন্য আপনাকে একটু পড়তে হবে। তার মানে দেখেন পেপার 1 এর মধ্যে আপনার 90 থেকে 95% প্রিপারেশন কিন্তু ডান, যারা হচ্ছে অলরেডি এই পরীক্ষা দিয়েছেন এফসিপিএস এর। এখন আসি পেপার 2। এই পেপার 2তেই আসলে আমরা যারা হচ্ছে এফসিপিএস বা অ্যাডমিশন টেস্ট যেটা আমরা বলি, বা এন্ট্রান্স এক্সাম যেটা বলি পোস্ট গ্রাজুয়েশনে, সেই পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের সাথে এখানে এসে একটু ডিফারেন্স হয়ে যায়। তারপরও এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যে আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমরা সবাই কিন্তু বেলিয়ান লাভ পড়ে আসি, তাই না? এবং বেলিয়ান লাভ হচ্ছে গিয়ে মানে সার্জারি হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাইবেল, তাই না? আমরা সবাই মোটামুটি আমাদের এন্ট্রান্স এক্সামে বেলিয়ান লাভকেও ফলো করি, এবং বেলিয়ান লাভের বেশ কিছু চ্যাপ্টার আমাদের অলরেডি খুব ভালো মতো আয়ত্তে আছে, চলে আসে আমাদের যখন পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিই। এই যে বিভিন্ন চ্যাপ্টার আয়ত্তে রাখা, এটা আসলে আমাদের এই পেপার 2তে একটা হিউজ অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে? এই 120 মার্কসের মধ্যে বেশ কিছু সিস্টেম আপনি বিলিয়ন লাভের সাথে কোরিলেট করে অ্যান্সার করতে পারবেন, কিন্তু এখানে আপনাকে আসলে একটু বেশি পড়তে হবে। এখানে আমাদের হচ্ছে কিছু কনজেনিটাল এবং সার্জিক্যাল কন্ডিশন রিলেটেড কিছু কোশ্চেন থাকে, পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন থাকে, তারপরে হচ্ছে পেশেন্টের ট্রমা রিলেটেড কিছু কোশ্চেন থাকে। এই যে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট এবং ট্রমা, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা মোরনলেস একটু অ্যাডমিশন টেস্টের আগে পড়ে আসি, এবং এই দুটো চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের 65 মার্কসের কোশ্চেন আসলে পরীক্ষায় আসে।
সাথে করে কি আমাদের চিলড্রেনদের কিছু সার্জিক্যাল কেয়ার এবং মেডিকেল অ্যাসপেক্ট থেকে কোশ্চেন আসে, সেগুলো আমাদের পড়তে হয়। এই হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস। এই যে এতগুলো কথাবার্তা বললাম সিলেবাসে, তার মানে আপনারা যারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন বা যারা জয়েন করে আছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে আপনাদের পেপার ওয়ান সম্পর্কে আসলে তেমন কিছু একটা পড়তে হবে না। আপনাদের প্রিপারেশন যা নিতে হবে মূলত আমাদের পেপার টু এর এই ডিজিজ সম্পর্কে, সেখান থেকে আসলে প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছে আমাদের এমআরসিএস পার্ট এর হচ্ছে সিলেবাস। এখন 6 মাসের মধ্যে যারা পরীক্ষার্থী আছেন, আসলে 6 মাস কাদের লাগবে? কারণ আপনারা দেখছেন আমি বলছি যে আপনাদের পেপার ওয়ানের প্রিপারেশন শেষ, স্টিল বলছি 6 মাসের প্রিপারেশন কিভাবে নেবেন। এটা স্পেসিফিক তাদের জন্য যারা হচ্ছে এখন কোর্সে বা ট্রেনিং এ ঢুকে যাবেন এবং একটু হেক্টিক এরিয়াতে ট্রেনিং করবেন তাদের জন্য। তারা কি করবেন এখন, তারা আপনারা এই টাইমটাকে 6 মাসকে কিভাবে ভাগ করবেন আমি আপনাদেরকে বলি। আপনাদের অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি কিন্তু পড়া শেষ, রিসেন্ট আপডেটেড নলেজ আপনার মাথায় অলরেডি আছে। তার মানে কি আপনি এখন বেসিক সাবজেক্টগুলো বেশি পড়বেন না, আপনি এখন ডিরেক্ট চলে যাবেন পেপার টু এর প্রিপারেশনের জন্য, ঠিক আছে? অথবা আপনার যদি মনে হয় যে না আমাদের হচ্ছে বেসিক সাবজেক্টের, আপনি আমাদের ক্লাসগুলো করবেন, ক্লাসটা শুনবেন, ক্লাসটা শুনে আপনার অলরেডি এফসিপিএস এর প্রিপারেশনের সাথে এমআরসিএস পার্টে আপনি কোরিলেট করতে পারবেন। কারণ আমাদের প্রতিটা মেন্টর এই অ্যানাটমি ফিজিওলজির মধ্যে কোন কোন পোর্শন থেকে এমআরসিএস এর কোশ্চেন আসে, কোন কোন ক্লু দিয়ে কোশ্চেন আসে এবং কোন কোন ক্লুর থ্রুতে আপনাকে অ্যান্সার বের করতে হবে, সেই রিলেটেড কোশ্চেনগুলো হচ্ছে আমরা ক্লাসে পড়িয়ে দিই। সেই ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করবেন। এই ক্লাসগুলো করার পরে আপনার একটা রিভিউ হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এফসিপিএস এর সাথে আমাদের এমআরসিএস এর কোশ্চেন প্যাটার্নে কোন কোন জায়গায় ডিফারেন্স বা কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসে, হাইলাইটেড হয়, সেটা আপনারা বুঝে ফেলেন। বুঝে ফেলার পরেই আপনাদের এই জিনিস পোর্শনটুকু পেপার ওয়ানের প্রিপারেশন শেষ হয়ে গেল, পেপার টুতে চলে আসবেন। আপনি এবার হচ্ছে পেপার টু এর জন্য আমাদের যে জেনেসিসের শীট খুবই আপডেটেড এবং সুন্দর একটা শীট, জেনেসিস শীটটা আপনারা সুন্দর মতো পড়বেন। পুরো শীটটা পড়ে ফেলার পরে আপনারা ইএমআই সিরিজ সলভ করবেন। এই হচ্ছে পেপার টু এর জন্য একবার বা দুইবার। এই যে একবার বা দুইবার এবং পেপার টু এবং পেপার ওয়ান শেষ করা, ক্লাসেস শেষ করা এবং হচ্ছে থিওরি পোর্শনটুকু পড়া, এই পুরো জিনিসটা আপনারা শেষ করবেন হচ্ছে 3 মাসের মধ্যে। ঠিক আছে, 3 মাস বা 3.5 মাসের মধ্যে। এক একজনের এক এক রকম টাইম লাগবে, যেহেতু আপনারা, আমি বললাম যে আমি 6 মাস প্রিপারেশন সম্পর্কে বলবো, এটা তাদের জন্য যারা হচ্ছে অলরেডি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়েছেন এবং কোথাও আছেন কোর্সে, অথবা কখনোই কেউ যদি কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেননি, প্রিপারেশন নেননি, তাদের ক্ষেত্রেও কিন্তু 6 মাস তারা যদি ডেডিকেটেডলি পড়ে, এই আমি যেভাবে টাইমলাইন বলে দিচ্ছি এই টাইমলাইন ফলো করে, তাহলে এমআরসিএস পার্টিতে অনেক ভালো একটা মার্কস পেয়ে পাস করা সম্ভব। তার মানে আপনি পেপার ওয়ান এবং পেপার টু যে যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, জিরো থেকেও যদি শুরু করেন, মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনার টার্গেট থাকবে আপনি পেপার ওয়ান এবং পেপার টু পুরাটাই থিওরি পোর্শনটুকু পড়ে ফেলবেন এবং ইএমআরসিএস একবার বা দুইবার সলভ করে ফেলবেন। তাহলে আপনার যখন হচ্ছে, আমি ধরে নিলাম 3.5 মাস আপনার সময় লাগলো ইএমআরসিএস দুইবার সলভ করতে এবং আপনার থিওরি পোর্শনটা পড়ে ফেলতে বা ক্লাসগুলো করতে। এর পরবর্তী যে সময়টুকু আছে 2.5 মাস, এই 2.5 মাস আপনি পুরোটা সময় ব্যয় করবেন হচ্ছে রিকল সলভ করতে। এখন প্রশ্ন হচ্ছে রিকল জিনিসটা কি? আমাদের এমআরসিএস পার্ট এ তে প্রতি বছর 3টা ডায়েটে পরীক্ষা হয়, জানুয়ারি, এপ্রিল এবং হচ্ছে সেপ্টেম্বর। এই জানুয়ারি, এপ্রিল এবং সেপ্টেম্বর, আগে পরীক্ষাটা মেতে হতো, যার কারণে আপনারা কিছু কিছু রিকলে দেখবেন মে 2021 বা মে 2022 লেখা আছে। পরবর্তীকালে গত বছর থেকে এটা এপ্রিলে ওরা পরীক্ষাটা আগেই নিয়ে এসছে। তো এই যে আমাদের 3টা ডায়েটের পরীক্ষা হচ্ছে, প্রতিটা ডায়েটের এক্সামিনে যারা পরীক্ষা দিয়ে বের হয় তারা কোশ্চেন গুলো রিকল করেই রাখে, সেগুলোকেই কালেকশনটাকে বলা হয় হচ্ছে রিকল। মোরলেস দেখা যায় যে প্রতি বছরই এমআরসিএস যারা, রয়্যাল কলেজ যারা, তারা হচ্ছে সেম টপিকের ওপর অথবা সে সেম হচ্ছে সেমটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওরা কোশ্চেন করে, টপিকটা সেম রাখে, সেই টপিক থেকে বিভিন্ন আঙ্গিকে কোশ্চেন গুলো করে। যার কারণে আপনি যখন রিকল গুলো সলভ করবেন, বুঝে বুঝে সলভ করবেন, এক্সপ্লেনেশন সহ যদি আপনি আয়ত্ত করেন, তাহলে আপনার হচ্ছে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এবং এই পরবর্তী 2.5 মাস সময় আপনি পুরোটাই ব্যয় করবেন রিকলের ওপর। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কয়টা রিকল সলভ করবেন? আপনার টার্গেট থাকবে আপনি কমপক্ষে লাস্ট 5 ইয়ার্স সলভ করবেন। আপনার এটা টার্গেট। যদি লাস্ট 5 ইয়ার্স করতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনাকে 3 ইয়ার্স রিকল সলভ করতে হবে। 3 ইয়ার্স রিকল সলভ করা মানে একবার সলভ করা না। 3 ইয়ার্স রিকল সলভ করা মানে আপনাকে কমপক্ষে দুইবার করতেই হবে সলভ, এবং দুইবার করার পরও যদি আপনার হাতে টাইম থাকে আপনি হচ্ছে আরেকবার দেখবেন। এটা হচ্ছে কমপক্ষে 3 বছর, মানে 3 বছর রিকল আপনাকে করতেই হবে। 3 বছর রিকল মানে কি, মোটামুটি আপনাকে সলভ করতে হবে হচ্ছে 3 বছরের জন্য। আমাদের কয়টা হয়, 3টা করে 9টা রিকল আপনাকে
আটটি সলভ করতে হবে, আর 5 বছর যদি হয় তাহলে আপনাকে 15টা রিকল আপনাকে সলভ করতেই হবে। ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো যখন সলভ করতে থাকবেন, আপনি দেখবেন যে অনেকগুলো রিকলই কিন্তু আপনার হচ্ছে রিপিটেড রিপিটেড কোশ্চেন আসছে, একই জিনিস একই কনসেপ্ট একই ধরনের কোশ্চেন রিপিটেড আসছে। তো আপনাদের হচ্ছে প্রথমবার সলভ করতে একটু সময় লাগবে। প্রথমবার ধরে নিলাম আপনার এই কোশ্চেন বা রিকলগুলো সলভ করতে 1 মাস বা হচ্ছে 1 মাস 10 দিন সময় লাগতেছে। সেকেন্ড বার যখন আপনি সলভ করতে যাবেন তখন কিন্তু আপনার এত সময় লাগবে না, কারণ আপনি রিপিটেড অনেক রিকল পাবেন এবং আপনি তখন অলরেডি বুঝে গেছেন কোনটা কি কারণে অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে, কি ওয়ার্ড গুলো বুঝে গেছেন, সেটা আপনার তখন মাথায় চলে আসছে। তখন আপনি কি করবেন, তখন আপনি পরবর্তীকালে ট্রাই করবেন যে হচ্ছে 15 দিনের মধ্যে হচ্ছে পুরো রিকলটা শেষ করতে। 5টা মিনিট পরে মানে ইয়াতে 15 দিনের মধ্যে বাকি রিকল গুলো শেষ করতে। এর পরবর্তীকালে আপনার হাতে যখন সময় থাকবে তখন আরো কিছু যেই বুলেটস পাওয়া যায় আপনার স্পেসিফিক রিকল সলভ করার সময় আপনারা কিছু নোট করবেন, বা আপনারা যখন ক্লাস করবেন ক্লাসের পরে আপনার কিছু নোটস থাকবে, সেই নোটস গুলো আপনি লাস্টের 10 দিন পরীক্ষার আগে শুধুমাত্র সেটা রিভাইজ করবেন। এই হচ্ছে মোটামুটি আপনার 6 মাস সময়ের মধ্যে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেটার একটা গাইডলাইন। আপনি যদি এটা ফলো করেন, আপনি কোর্সে থাকা বা ব্যস্ত থাকেন, বা অনেকেই দেখা গেছে বিশেষ করে আপুরা, তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, বাবু নিয়ে হচ্ছে তারা আসলে তাদের প্রিপারেশন নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় বা সময় পাওয়া যায় না। তারা, এমনকি যারা একদম জিরো থেকে শুরু করেছেন, আগে কখনোই পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেননি, তারাও কিন্তু যদি এই 6টা মাস একটু ডেডিকেটেডলি পড়তে পারেন বা একটু টার্গেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি এমআরসিএস পার্ট এ তে অত্যন্ত ভালো একটা স্কোর পেয়ে আপনাদের এই আহ, ব্যাপারটা আসলে মানে কি বলবো, সাকসেসটা অর্জন করতে পারবেন। এবং এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই রিলেটেড আমি যা যা কথাবার্তা বললাম, এই সম্পর্কিত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু, যদি হয় আমাকে একটু জানাবেন। কেউ কিছু জানতে চান কিনা? প্রিপারেশন টপিক, আপনি কি পড়বেন, এনিথিং? আপু হচ্ছে শুধু রিকল, ইএমআরসিএস আর হচ্ছে শীট গুলো এই তিনটা পড়লেই হবে। রিকল গুলো আপনাকে বুঝে পড়তে হবে, রিকল কিন্তু আপনি মুখস্থ করবেন না। রিকলের কথা বলতে গেলে অনেকেই হয়, মানে আমি আমার দেখায়, আমি তো যেহেতু দেখি স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হয়, অনেকে যেটা করে রিকলটা হচ্ছে তারা মুখস্থ করে ফেলে যে আচ্ছা আচ্ছা এই সিনিয়র এটা এটা আছে এটাই থাকে, এভাবে মুখস্থ করবেন না। প্রতিটা স্টেম রিকলের আপনার বুঝে পড়তে হবে, কোনটা হচ্ছে কেন হচ্ছে, কোনটা হচ্ছে না কেন হচ্ছে না। এটা যখন আপনি বুঝে বুঝে পড়বেন, রিকলটা আসলে আপনার ট্রাম্প কার্ড। আপনি যত আয়ত্তে নিতে পারবেন, আপনি রিকল যত আপনার দখলে থাকবে, তত আপনার প্রিপারেশনটা সলিড। এবং রিকল সলভ করার আপনার ক্যাপাবিলিটির বেস তৈরি করবে হচ্ছে আমাদের জেনেসিস শিট এবং হচ্ছে ইএমআরসিএস। ইএমআরসিএস থেকে কিন্তু আপনি হুবহু কোশ্চেন কমন পাবেন না, দুইটা বা তিনটার বেশি পাবেন না, কিন্তু ইএমআরসিএস আমি আপনাকে সলভ করতে বলবো। কারণ হচ্ছে এতে আপনি বুঝতে পারবেন যে এমআরসিএস প্যাটার্নের কোশ্চেনটা কেমন ভাবে হয় এবং হচ্ছে কিভাবে ক্লু ধরে ওরা অ্যান্সার গুলা চায়। তো এটা জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্সটার জন্য আপনি ইএমআরসিএস এর কোশ্চেন গুলো সলভ করেন, কিন্তু ওখান থেকে হুবহু আপনার কোশ্চেন কমন আসবে না। কোশ্চেন কমন আসে মূলতই রিকল থেকে। এছাড়া কিছু বুলেটস থাকে আমাদের জেনেসিস আউটলেয়ারের হচ্ছে এমআরসিএস পার্টির জন্য স্পেসিফিক একটা রিকলের, মানে ফ্রি ফর অল একটা হচ্ছে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের। আমাদের হচ্ছে জেনেসিস টিম আউটলেয়ার টিম আপনাকে এই চ্যাট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার হচ্ছে লিংক দিয়ে দিবে, আপনারা সেখানে জয়েন করে ফেলবেন। এবং হচ্ছে রিকলের যে কোনো জায়গায় আমাদের কনফিউশন হয়, আমি যখন পরীক্ষা দিয়েছি তখনও কনফিউশন ছিল, সেই কনফিউশন গুলোর ওখানে আপনারা ডিসকাস করবেন, নিজেরা ডিসকাস করবেন, কোনো কিছু লাগলে আমরা তো সবসময় আছি। এইভাবে প্রিপারেশন নিলেই মোর দেন এনাফ। হ্যাঁ, ভালো একটা স্কোর করার জন্য এনাফ, কিন্তু আপনাকে ডেডিকেটেডলি পড়তে হবে, রিকল গুলো বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না। আপু তিন আর কি? মাসের মধ্যে কি প্রস্তুতি সম্ভব? হ্যাঁ, 3 মাসের মধ্যে প্রস্তুতি সম্ভব কিনা সেই ব্যাপারে আমাদের সাথে, আপনাদের সাথে কথা বলার জন্য আরেকজন মেন্টর আছে, আচ্ছা। ডক্টর আবুল বাসার। ডক্টর আবুল বাসার আপনাকে সুন্দর মতো একটা গাইডলাইন দিয়ে দিবেন। আমি এখনই আবুল বাসারকে ফোর্স মানে ফ্লোরটা দিয়ে দিব, যে 3 মাসের মধ্যে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই ব্যাপারে আসলে আবুল বাসার আপনাদের সাথে ডিসকাস করবে যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে। ডক্টর আবুল বাসার আপনার বাসার আমার কলিগ আছেন, বাসার এখন আপনাদেরকে এই 3 মাসের মধ্যে প্রিপারেশনটা আপনারা কিভাবে নেবেন সেই সম্পর্কে একটা সুন্দর গাইডলাইন দিবে। ধন্যবাদ। আপু আসসালাম। জেনেসিসের শীট আর হচ্ছে জি। এমার্জেন্সি শীট গুলো কি একই হবে? মানে আমরা পার্টনার জন্য যেটা নিয়েছিলাম আর কি, হুম কোঅর্ডিনেট হুম। শীট হ্যাঁ। গুলো কি একই থাকবে নাকি? আচ্ছা, এখানে একটা সুন্দর কথা আপনি বলেছেন যে আপনার কাছে পার্ট ওয়ানের শীট আছে, আপনি জেনেসিসে আউটলায়ারে আলাদা করে শীট নেবেন কিনা। এখন হচ্ছে ব্যাপারটা যে জেনেসিস পার্ট ওয়ানের শীটগুলো যদি আপনি বেসিক যেখান থেকে পড়েছেন, ঠিক আছে, একটা ভিজুয়াল মেমোরি কিন্তু একটা বড় ফ্যাক্ট। আমি যেহেতু বললাম পেপার ওয়ানের জন্য আপনার হচ্ছে মানে বেসিক একই জিনিসই, হ্যাঁ। তো আপনি যেই যেই পোর্শন গুলো যেই শীট থেকে পড়েছেন বেসিকের জন্য, সেটা আপনি হচ্ছে আপনি পার্ট ওয়ানের শীট পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু জেনেসিসের শীট গুলো কালেক্ট করে রেখে আপনি জাস্ট হচ্ছে একটু রিডিং দিবেন যে
EMR CS এর কিছু কিছু কোশ্চেন বা কিছু কিছু টপিক একটু নর্মাল আমাদের যেমন বিডি চৌরাশিয়া থেকে বা জেনেসিস শিটগুলো তো আসলে হচ্ছে বিডি চৌরাশিয়া বা হচ্ছে আমাদের ইয়া থেকে মানে দত্ত থেকেই তো হচ্ছে রেফারেন্স না, কিছু কিছু জায়গায় EMR CS ওদের থেকে একটু ডিফারেন্স ওরা একটু মেনটেন করে কিছু কিছু ক্ষেত্রে। তো ওই পোর্শন গুলো শুধু জেনেসিস শিট থেকে আপনি মার্ক করে রাখবেন যে এই টপিকটা আপনার এফসিপিএস পার্ট 1-এ আপনি পড়েননি। তো ওইটাই হচ্ছে আপনি এই জেনেসিস এর শীট থেকে পড়বেন, প্লাস বাদ বাকিগুলো আপনার যেহেতু পার্ট 1 শীট পড়া আছে এবং আপনার ভিজুয়াল মেমোরি ওখানেই আছে, তো আপনি পার্ট 1 শীটটাই পড়েন। আমি অ্যানাটমি জেনেসিস এর থেকেই পড়েছিলাম, আমি হচ্ছে EMR CS এর বা হচ্ছে জেনেসিস এর শীট যেটা আমার কাছে ছিল, জেনেসিস এর শীটে শুধু আমি মার্ক করে নিয়েছিলাম যে কোন কোন টপিকটা নাই, সেটা বাদ দিয়ে বাদ বাকিগুলো হচ্ছে আমি পার্ট 1 শীট থেকে পড়েছি এবং সেই টপিকগুলো আমি হচ্ছে জেনেসিস এর শীট থেকে বা আউটলায়ারের যে MRCS ডেডিকেটেড যে শীট সেখান থেকে পড়েছি, আর ক্লিনিক্যাল পোর্শনটা জেনেসিস এর শীট থেকে পড়েছি। তা আপনি পার্ট 1-এর সাথে বেসিক পোর্শনটার সাথে এভাবে আপনি কোরিলেট করতে পারেন, কারণ যেহেতু আপনার অলরেডি বেসিকের শীটটা ওটা পড়া আছে। থ্যাংক আর ইউ। কি কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। এখন আমি রিকোয়েস্ট করছি ডক্টর আবুল বাশারকে আমাদের যারা আছেন সাথে তারা কিভাবে 3 মাসের মধ্যে প্রিপারেশনটা নিবেন তাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য। ডক্টর আবুল বাশার। ধন্যবাদ। হ্যাঁ, রাকাব শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার হ্যাঁ, শোনা জাহিদ যাচ্ছে, বাশার শোনা যাচ্ছে। রাকাবকে। সুন্দরভাবে আসলে উনি আমাদের সিলেবাসটা শর্ট টাইমে ডিসকাশন করেছেন। আমাদের আরো অনেক প্রেজেন্টেশন অতীতেও ছিল, আমাদের লাস্ট কয়েকদিনে হয়েছে, সেখানে আরো পাওয়ার পয়েন্ট আকারে আমাদের সিলেবাস গুলো দেখানো হয়েছে। আজকে মূলত আমরা আমাদের সেশনে বিভিন্ন ডক্টররা প্রশ্ন করছেন যে ভাই আমি 3 মাস পরে পরীক্ষা দিব কিনা। এই বিষয়টা ক্লারিফিকেশন করার জন্য আমি মূলত কথা বলবো। আমি প্রথমে একটু আমার জার্নিটা শেয়ার করতে চাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হলো আমিও জুলাইয়ে এফসিপিএস পার্ট 1 পাশ করেছিলাম, নভেম্বরে রেসিডেন্সি, তারপর জানুয়ারিতে দিয়েছিলাম আমাদের এমআরসিএস পার্টে। সো আমি আসলে এই বিষয়টাকে কিভাবে কোরিলেশন করেছি, আমার কাছে মনে হয়েছে আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার সময় ইএমআরসিএস এর অ্যানাটমি গুলো আমার কাছে পড়া ছিল। তারপরে আমি ক্লিনিক্যাল বা রিকল গুলো পড়ার জন্য মোটামুটি 1.5 মাসের মতো সময় পেয়েছিলাম। এই সময়টাতে প্রায় 10-12 ঘন্টা করে আমাকে পড়া লেগেছিল। ফলে ওভারঅল একটা প্রিপারেশন নেওয়া সম্ভব হয়েছে বা সেটা সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে যে প্রিপারেশনটা নেওয়ার জন্য যে আপনাকে ফর্ম ফিল আপ, সেটা তো মোটামুটি 2 মাস আগেই করা লাগবে। সো আপনি যদি সেপ্টেম্বর ডায়েটে পরীক্ষা দিতে চান, আপনার ফর্ম ফিল আপ এই মাসের মধ্যেই করা লাগবে। সেপ্টেম্বরের 9 তারিখে এক্সাম, আর ডেট দেওয়া আছে মোটামুটি আমাদের 1 জুলাই পর্যন্ত, তার মানে এই মাসের মধ্যেই আপনাকে করা লাগবে। এখন বিষয় হচ্ছে যে কারা 3 মাস পরে পরীক্ষা দিবেন, এই সিদ্ধান্তটা কারা নেবেন। আমি যেই কথাটা আমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই, যে এফসিবিএস পার্ট 1 যাদের ভালো করে মোটামুটি পড়া আছে, অ্যানাটমি গুলো ভালো ভালো করে পড়া আছে, এবং বেইলি ল্যাবের কিছু কিছু চ্যাপ্টার টুকটাক দেখা আছে একদম। আমাদের এফসিপিএস এবং এমআরসিএস এর মেইন পার্থক্যটা আমার কাছে মনে হয় যে এফসিপিএস কতদূর পর্যন্ত যায়, একটা ডিজিজের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এতটুকু পর্যন্ত যায়। আর এমআরসিএস পার্টে সেটা ইনভেস্টিগেশন পর্যন্তও যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা স্পেসিফিক ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, সেই অপশন গুলোতেও যায়। সো আরেকটু ডিটেলসে যায়। সো এখানে আপনার যদি বেলিলা বাগে থেকে একটু কিছু পড়া থাকে, তাহলে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন। এখন আমাদের স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে কিন্তু রাকাবু বলেছেন যে আমাদের ইএমআরসিএস আছে, আমাদের জেনেসিসের শিট গুলো আছে, বা একটা লেকচার শিট আপনাকে পড়তে হবে যেখানে একসাথে কম্পাইল করা আছে, না হলে আসলে এগুলো খুঁজতে অনেক বেশি সময় লেগে যায়। আর ফৌজিয়া শিট নামে একটা শিট আছে, ওইটা একটা রিকলই, সেখানে 300টা প্রশ্ন আছে এক্সপ্লানেশন সহ। সেটা পড়লে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়। এবং বেইলি ল্যাবের কিছু অংশ আছে যেগুলো হয়তো টুকটাক লাগে, বা স্পেসিফিক ভাবে শীটের মধ্যে সেগুলো আছে, আলাদা করে না পড়লেও হয়। আরেকটা হচ্ছে আমাদের কি, রিকল। রিকল রাকাপু বলেছে আমাদের 5 ইয়ার্স রিকল করতে হয় মিনিমাম। কেউ হয়তো আরেকটু কম পড়ে, কিন্তু 5 ইয়ার্স পড়াটা আইডিয়াল আর কি সব মিলে। তার মানে আপনার 15টা রিকল মোটামুটি পড়তে হবে। আপনি ইএমআরসিএস থেকে কোনো প্রশ্ন কমন পাবেন না, যে রিকল রাকাপু যে কথাটা বলেছেন, কিন্তু আপনি রিকল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। কিন্তু ইএমআরসিএস আপনাকে কেন পড়তে হবে, সেটা আপনাকে পড়তেই হবে, সেটা আপনাকে সিলেবাসের একটা আউটলাইন দিবে। প্রথমে যদি আপনি ইএমআরটিএস না পড়েন, আপনার মনে হচ্ছে কিছু একটা অংশ আমার অজানা থেকে গেছে, কারণ রিকল তো এক একবার এক এক জায়গা থেকে আসবে। ইএমআরসিএস প্রত্যেকটা টপিকস আপনাকে টাচ করাবে। মোটামুটি ইএমআরসিএস এর বাইরে খুব কম টপিকস আসবে, সর্বোচ্চ 5টা টপিকস আসবে আপনার 300টা প্রশ্নের মধ্যে, কিন্তু বাকি 295টাই আপনার ইএমআরসিএস এর টপিকস এর মধ্যে আসবে। এবং ওই জিনিসটা অবশ্যই ইএমআরসিএস এর ডিসকাশন আছে, কিন্তু প্রশ্নটা হুবহু নাই, একটু টপিকসটা আছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আপনার কাছে প্রশ্নটা আসবে।
সো ইএমআরসিএস আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? এই কথার একটু মাথার মধ্যে রাখতে হবে। আরেকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, সেপ্টেম্বর ডায়েটে মোটামুটি আমরা আগের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি, ইএমআরসিএস এর প্রশ্ন কম আসে, ঠিক আছে। আবার হচ্ছে আমরা যদি লাস্ট কয়েকটা রিকল অ্যানালাইসিস করে দেখি, দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম রিকল যেগুলো আসতেছে একটু মডিফাইড আসতেছে, হুবহু করে আসতেছে না। আগে যেমন খুব যখন অল্প এক্সামিনি ছিল হুবহু রিকল থেকে প্রশ্ন আসতো, এখন একটু চেঞ্জ চেঞ্জ রিকল আসতেছে। অর্থাৎ আপনার একেবারে ক্লিয়ার কনসেপশন না থাকলে সেই জায়গা থেকে পার হয়ে আসা কঠিন। আবার হচ্ছে সেপ্টেম্বর ডায়েটে দেখা যায় প্রশ্ন নিউ টপিকস থেকে কম হয়, আবার জানুয়ারি টপিক ডায়েটের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় যে নিউ টপিকস এর প্রশ্ন বেশি আসে। ওভারঅল সবার জন্য নিউ হয়, আর ওভারঅল সবার জন্য কমন হয়। সো এটা খুব বেশি ফ্যাক্ট হয় না, কারণ পাস মার্কটা ফিক্স না, হাইয়েস্ট যেরকম হবে সে অনুযায়ী পাস মার্কটা উঠানামা করে। সো এটা নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করার কিছু নেই। এখন হচ্ছে যে আপনি কারা সেপ্টেম্বর ডায়েটে দিবেন পরীক্ষা, তারা হচ্ছে মোটামুটি যেই তিনটা পয়েন্ট আমি বললাম, এফসিপিএস পার্ট 1 মোটামুটি ভালো করে পড়া আছে, বেলি ল্যাবের কোনো কোনো টপিকস আপনার মোটামুটি দেখা আছে, একটু যদি সুযোগ হয় বেলি ল্যাবটা একটু নাড়াচাড়া করতে পারবেন। আমার কাছে মনে হয় ক্লিনিক্যাল পোর্শনের 50 to 60%-এরও বেশি আপনার বেলি ল্যাব থেকে আসে, ফলে একটু নাড়াচাড়া করলে কনফিডেন্সটা ভালো থাকে। এটা একটা কথা। আরেকটা হচ্ছে যারা মিনিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা আপনি প্রিপারেশন নেওয়ার জন্য সময় বের করতে পারবেন, ঠিক আছে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া হ্যাঁ আমি মনে হচ্ছে পারবো, কিন্তু আবার কনফিডেন্স পাচ্ছি না, প্রায় আমাকে 650 পাউন্ডের মতো টাকা পেমেন্ট করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। 650 পাউন্ড মোটামুটি এখন 1,06,7,000 টাকা, ভবিষ্যতে এটা আরো বাড়বে। সো শীত সহ কোচিং এ কোনো ব্যাচে ভর্তি হলে মোটামুটি আপনার 1,30,000-40,000 টাকার মতো কিন্তু খরচ হয়ে যাচ্ছে ওভারঅল। সো এত টাকার একটা রিস্ক আপনি নিবেন সেপ্টেম্বর ডায়েটে নিবেন কিনা? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে অনেক কঠিন, কারণ আপনার পার্সোনাল চ্যালেঞ্জটুকু আপনি কিভাবে নিতে পারেন সেটাই ফ্যাক্ট। তবু আমার কাছে মনে হয় এখন যেহেতু 11 তারিখ, আপনি যদি আগামী 15 দিনের মধ্যে যদি মনে হয় যে আপনি একটু ইএমআরসিএস এর ক্লিনিক্যাল পোর্শন গুলো যেগুলো আলাদা আলাদা করে করা আছে, ক্লিনিক্যাল পোর্শন গুলো যেহেতু আলাদা করা আছে, ডাইরেক্ট ক্লিনিক্যাল পোর্শনে যাওয়া যায়, ওগুলোর যদি 50%-এর বেশি প্রশ্ন মোটামুটি একটু আপনি সলভ করতে পারেন, প্রায় ওখানে ক্লিনিক্যাল পোর্শনে প্রায় 1000-এর মতো প্রশ্ন আছে, যদি একটু সলভ করে দেখতে পারেন যে হ্যাঁ আমার ম্যাক্সিমামই পরিচিত লাগছে, বা আমি পারবো, আমি সহজে ক্যাচ করতে পারছি, বা আপনি লাস্ট যদি 2-3টা রিকল দেখে মনে হয় যে আমার অ্যানাটমি বা ফিজিওলজির যে প্রশ্নগুলো আসছে সেগুলোর হিন্টস গুলো আমি ধরতে পারছি, সব আমি পারবো না এটা স্বাভাবিক, কিন্তু প্রশ্নের হিন্টস গুলো আমি ধরতে পারছি, এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে কিন্তু আপনি রিস্ক নিয়ে ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। এর জন্য 15 দিনের আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারেন, যেহেতু আপনি 3 মাস পরে সময় পাবেন, সমস্যা নেই, মানে এখন থেকে প্রায় 3 মাস, কিন্তু 15 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে আপনি ফর্ম ফিল আপটা করতে পারেন। আমার কাছে মনে হয় যদি আপনি রিস্কটা নিতে সাহস না পান, এই 15 দিনের আপনার ওয়ার্কআউটের উপর নির্ভর করে আপনি রিস্কটা নিতে পারেন যে আমি সেপ্টেম্বর ডায়েটে পরীক্ষা দিব কি দিব না। আবার আরেকটা কথা হচ্ছে যে ফর্ম ফিল আপ করে ফেললেই যে পরীক্ষা দিতেই হবে এটাই মাথায় রাখতে হবে, কিন্তু অনেক সময় অসুস্থতা সার্টিফিকেট দেখিয়ে বা কোনো বড় কোনো রিজন দেখিয়ে পরীক্ষার ডায়েটটা পিছায় নেওয়া যায়, বা হচ্ছে ওই ডায়েটটা ক্যান্সেল করা যায়। সো এটা আমাদের মাথায় না আসাই ভালো, মনে করতে হবে যে আমার ফর্ম ফিল আপ করলে আমি পরীক্ষা দিব মোটামুটি। হ্যাঁ, কারণ সামনে যতদিন যাবে আপনার ব্যস্ততা তত বাড়বে। সো এই ক্যাটাগরি গুলো যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সেপ্টেম্বর ডায়েটের রিস্কটা কিন্তু নিতে পারেন। এখন আমাদের হচ্ছে শুধুমাত্র যারা মনে করেন ইএমআরসিএস আগে টুকটাক পড়া আছে, বেলিলা পড়া আছে, তারা শুধু রিকল গুলো আমাদের সাথে পড়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারেন, কারণ আমাদের 5 ইয়ার্স রিকল ব্যাচ আছে, সেখানে 5 বছরের রিকল পড়ানো হয়, বা আমাদের এক্সাম ব্যাচ গুলোর সাথেও কিন্তু 8টা রিকল, এখানে একেবারে ক্লিয়ার কনসেপশন অনুযায়ী একদম মেন্টর সবকিছু ইলাবোরেশন করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে অন্য অপশন গুলো কেন হবে না, এই অপশনটা কেন হবে, এভাবে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করে। ফলে আপনার প্রশ্নগুলো যখন একটু ঘুরিয়ে আসবে, একটা প্রশ্ন ভিন্ন আঙ্গিকে আসবে, তখন কিন্তু আপনার জন্য সলভ করাটা ইজি হবে। সো এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে রাখতে পারেন। সেপ্টেম্বর টাইটারে যেহেতু আমাদের সিলেবাস গুলো ডিসকাশন হয়ে গেছে, রাকাবু বলছে 6 মাসের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব। 3 মাসের প্রিপারেশন নিতে হলে আপনাকে ওই একই জিনিসই পড়তে হবে, কোনো জিনিস তো কম পড়ার সুযোগ নেই, কিন্তু আপনাকে সময়টা একটু বেশি দিতে হবে ডেইলি, আপনাকে ওই রিস্কটা নিতে পারতে হবে, এবং এক্সিপিএস পার্ট 1 এর ব্যাপারে আপনি একদম কনফিডেন্ট থাকবেন, হ্যাঁ মোটামুটি আমার পড়া আছে, বেইলি ল্যাবটা টুকটাক পড়া আছে, তাহলে হ্যাঁ ইনশাল্লাহ আপনি 3 মাসে ভালো একটা প্রিপারেশন নিয়ে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবেন। আর বিশেষ করে আমি যাদেরকে বলবো যে যারা আপাতত কোনো ট্রেনিং এ জয়েন করছেন না, এরকম যদি
কেউ থাকে যে আপাতত আমি ট্রেনিং এ জয়েন করছি না বা কোনো জবেও নাই, আপনার 3 মাসের এই চ্যালেঞ্জটা কিন্তু নিতেই পারেন। ডেইলি যদি আপনি 10-12 ঘন্টা করে সময় বের করতে পারেন এবং আমাদের মেন্টরদের সাথে টাচে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনি 3 মাসে অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। সো আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারছি আসলে, কারণ যুদ্ধটা আপনাকেই জয় করতে হবে, আমরা শুধু আপনাকে সহযোগিতা করতে পারি। আপনার ক্যাপাবিলিটি আপনি ভালো জানেন, কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার সাহস যদি থাকে 3 মাসের এই চ্যালেঞ্জটা আপনি নিতে পারেন। একই জিনিস করতে হবে, তবে পড়ার সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে। যে কথাটা বললাম, একবার আপনি হচ্ছে ক্লিনিক্যাল অংশগুলো আগে পড়বেন, আর রিকলের আপনি হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি গুলো একটু নাড়ায় দেখবেন যে আপনি পারছেন কিনা, তাহলে আপনি 3 মাসের প্রিপারেশনটা নেওয়ার মতো রিস্কটা নিতে পারেন। ধন্যবাদ। এটা হচ্ছে আমি 3 মাসের প্রিপারেশনটা কিভাবে নিব এ ব্যাপারে বললাম। হ্যাঁ, এ ব্যাপারে কারো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আমি হচ্ছে রিসেন্ট জি জুলাইতে পাস করছি। আর জি জি এখন উপজেলাতে পোস্টিং আছে। জি। আমি এমনি কোনো চেম্বার টেম্বার করি না, মানে 5 ঘন্টা করে পড়তে পারবো ডেইলি। তো আমার হচ্ছে কবে দেওয়া সেভ হবে, জুলাই সেপ্টেম্বরে নাকি জানুয়ারিতে? হ্যাঁ, ওইটাই বললাম ভাইয়া। তাহলে আপনি যেহেতু মোটামুটি এখন ফ্রি, একটু টাইম সময় বের করতে পারবেন 5-6 ঘন্টা। আবার জানুয়ারিতে আপনার কিরকম চাপ আসে না আসে, সব মিলে আপনি 15 দিনের একটা ওয়ার্কআউট করতে পারেন। যে কথাটা আমি বললাম যে একেবারে ধারণা না নিয়ে প্রশ্ন ফর্ম ফিল আপটা করাচ্ছে, 15 দিনের একটু ইএমআরসিএস এর ক্লিনিক্যাল অংশগুলো একটু নাড়াচাড়া করে দেখতে পারেন যে কিছুটা আপনি দ্রুত ক্যাচ করতে পারছেন কিনা। অপরিচিত থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি দ্রুত ক্যাচ করতে পারছেন কিনা, এটা একটা। আর লাস্ট 3-4টা রাইটের একটু অ্যানাটমি প্রশ্নগুলো একটু যাচাই করে দেখবেন, একটু ফিজিওলজি গুলো যাচাই করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এটা ইজি হবে আর কি ডিসিশন নেওয়াটা। আমার মনে হয় এটা আপনি 15 দিনের একটা ওয়ার্কআউট করে তারপর ফর্ম ফিল আপের ডিসিশনটা নিতে পারেন। আপনি ধরেই রাখেন যে আপনি সেপ্টেম্বরে দিচ্ছেন, এই হিসেবে 15টা আজকে থেকে তো আপনাকে সিরিয়াস হতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু এত টাকার একটা পরীক্ষা দিচ্ছেন। আসলে সময় চলে যায়, ব্যস্ততার কারণে পরীক্ষাগুলো দেওয়া হয় না। সো একটা রিস্ক, আপনি 15 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে এটা দেখেন কি হয়। আমাদের সাথে তো আপনাদের কথাই হচ্ছে, যে কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাদের সাথে কথা বলতে পারবেন, ইনশাল্লাহ এটা আপনাকে সহজ করে দেবে। এবং যারা এরকম সেপ্টেম্বর ডেটে পরীক্ষা দিতে চাচ্ছেন এবং আগে এমআরসিএস এর তেমন কিছু পড়া নেই, তারা হয়তো আমাদের ক্রাশ ব্যাচটাকে বাছাই করতে পারেন, কারণ ক্রাশ ব্যাচটা আমাদের অনলাইনে সব ক্লাসগুলো থাকে। আপনি দ্রুত ক্লাসগুলো করে নিতে পারবেন, টেনে টেনে আপনার যে বিষয়গুলো খালি কনফিউশন, ওই বিষয়ের ক্লাসগুলো করে নেবেন নিজের সুবিধা মতো। আর রিকল গুলো আমাদের লাইভ হবে, ফলে আপনি মেন্টরকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারবেন। এই মানে এই সুযোগটা আপনি নিতে পারেন আর কি। আর সোহান ভাইয়ের প্রতি একটাই পরামর্শ যে আপনি 15 দিন একটা ওয়ার্কআউট করে এই সিদ্ধান্তটা নেন। যেহেতু আপনি উপজেলায় পোস্টেড আছেন, আপনি 5-6 ঘন্টার বেশি তো আর পারবেন না স্বাভাবিকভাবে। 15 দিনের একটা ওয়ার্কআউট করে তারপরে সিদ্ধান্ত নেন, হ্যাঁ আমি সেপ্টেম্বর ডেটে বসবো, আমার মোটামুটি অ্যানাটমি গুলো সহজ লাগছে, খুব বেশি কঠিন লাগছে না, দু একটা জিনিস বুঝতে পারছেন, ওটা মেন্টর একটু দেখাই দিলেও আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। তাহলে আজকে সেশনে যারা যুক্ত ছিলেন প্রথম থেকে সবাইকে অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতেও যারা লাইভ শুনবে তাদেরকেও ধন্যবাদ। আশা করি আপনারা অলরেডি নিজেকে বিশ্বমানের সার্জন হিসেবে গড়ে তোলার জন্য এই চ্যালেঞ্জটা নিয়েছেন, এবং এখন অনেক বিসিএস ক্যাডারে এমআরসি দিচ্ছেন। উদ্দেশ্য একটাই যে আমার দেশীয় ভাবে বা ইন্টারন্যাশনালি আমার যাতে যোগ্যতাকে আমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাইতে পারি, আমার কোনো দিকটাই যাতে বন্ধ না থাকে। এই চ্যালেঞ্জগুলো যাদের নিতে ইচ্ছা করে, যাদেরকে নিজেকে সর্বোচ্চ জায়গায় যেতে ইচ্ছা করে নিজের ফিল্ডের, তারা আসলে সব দিকেই সবসময় উৎসাহী থাকে। বিশেষ করে আমরা যখন রেসিডেন্সি কোর্সে ছিলাম, আমরা যখন এফসিপিএস পার্ট 1 কোর্সে ছিলাম, আমাদেরকে স্যাররা বারবার মোটিভেশন দিত যে এমআরসিএস দেওয়ার সুযোগ থাকলে এমআরসিএস টা দিয়ে দাও। এবং স্যাররা দেখছে যে এটা আপনি দিলে অবশ্যই আপনি একটা ভালো নলেজ গ্যাদার করতে পারবেন, আপনার ক্লিনিক্যাল আই অনেক বেশি ব্রড হবে। ওভারঅল ইন দ্য লং রান আপনি অবশ্যই চ্যালেঞ্জ নেওয়ার মতো কোনো পরীক্ষাকেই আর কোনো পরীক্ষা মনে হবে না যখন আপনি এমআরসিএস পার্ট 2 পাস করে আসবেন। সো আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা সময় থাকতে আমরা নিয়ে নিই, যেহেতু আমরা হাবওয়েল বেশি পড়ে ফেলছি। সো আমার 3 মাসের প্রিপারেশন হোক, 6 মাসের প্রিপারেশন হোক, আমরা এই সুযোগটা নিয়ে আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত যে মাস্টার্স ডিগ্রি সেটাকে আমরা সবাই মিলে হাতিয়ে নিই। এই জন্য সবার প্রতি শুভকামনা থাকলো। যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমি আছি, রাকা আপু আছে, আমাদের ডক্টর নাহিদা আপু আছে, আমাদের সাহাদুল ভাই আছে, এছাড়া অনেক মেন্টররা আপনারা চিনেন। সবাইকে আপনি প্রশ্ন করে মোটামুটি আমাদের অ্যান্সার গুলো পেয়ে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করতে পারি মনে হয়। আসসালামু আলাইকুম।